শীত ভালোই পড়ে গেল। হবু মেয়র সাহেব, কি বলেন? মোস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন? আসলে বুঝতে চাপ পাচ্ছি। মোস্তাকিন হাসল। হাসি মুখে যখন বলেছি, শুভেচ্ছা বার্তাই ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার সাটার কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজনে। হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখলো হাসি মুখে। মোস্তাকিন মোহন বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। হামজা সাহেব, দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদিও এসব কথার কথা, তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনাদের উপর? এই ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই থেকে যায়। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে জানি না, লোকের কতটা সন্দেহ আমাদের ওপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি, যতটা বোঝানোর চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন নই। মূলত যে জমি জমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছে, তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমির সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গিয়েছিল। তবুও আমি আরো কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, যে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে? মাথা নাড়ল হামজা। যুক্তিতে মেলে আসলে, কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনিই পড়ে গেছি। যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না। বুঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মোস্তাকিন রোদ চশমাটা খুলে আঁটল। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজা কথার মার পেঁচে দারুণ দক্ষ, এবং সুবিন্যস্ত কথার কৌশল। এত কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। মোস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাচ্ছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না। সাথে আমার নিজেরই গা জ্বলছে। দ্রুত কথা সেরে নেই। হামজা বলল, আমার চাচা শ্বশুর, মানে সাবেক মেয়র সাহেব। এবার তাকে হারিয়ে আমাকে জিততে হবে। সে কোনো কালেই আমাকে ভালো চোখে দেখেনি, দেখছেও না। মোস্তাকিন প্রশ্ন করল, তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা হাসল। সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেই। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এইসব আমাদের সাথে হতেই থাকে। তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। মোস্তাকিন হাসল। সেদিন ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি? সেই হিসেব চুকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গোঁফের সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির ধমকে। মোস্তাকিন আবার বলল, আচ্ছা, পরে টরে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না। অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবে তবুও একটু আসুন সময় করে। চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মোস্তাকিন, গিয়ে আবার মেয়র সাহেবকে খুন টুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট একপাশে হাসি হাসল। আমাদের আগে আপনিই দেখছি শিওর, সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর, বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাঠাকাঠি চলছে। জয় গাড়ি থেকে নামলো পরে। হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি।
কবির জয়কে জিজ্ঞেস করলো, আমি কি যাব ভেতরে? জয় গাড় ঘুরিয়ে তাকালো। আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছে শালা। আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে। হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাঁক খ্যাঁক করে উঠল, তোমার ফোন না ঘন্টা? বালটা সারাদিন খালি বাজতেই থাকে। জন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়র সাহেবের বাড়িতে দুই গাগুর যাতায়াত আগে পরে আছেই। বসার রুমে বসে রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান জন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই। ওরা এসেছে ভরদুপুরে অসময়ে। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বলল, যা পারে না তা মারতে হবে কেন? ভদ্র বাংলায় পেছন মারছে। হামজা শক্ত মুখে তাকিয়ে বলল, তোর খাপ ছাড়া মুখে লাগাম দে জয়, নয়তো একটা থাপ্পড় মারবো, দুটো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। ব্যাপার না, তবে তাতে তোমার 1000 খানেক ভোট কমবে। তুই একাই 1000 খানেক ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না, এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সব ওই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জয় অবাক হলো, আ, জানতামই না। আগে বলেননি কেন সাহেব? আপনি আমার ভাই, অথচ পরিচয়ই ছিল না। এই সুখ আমি সইব কেমনে? জন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলে বলল, চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা। দুপুরের বুঝে কি কি আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন, খারাপ নেই, পছন্দ হবে তোমাদের। খেলে তো ভালোই। এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায়? আলোচনায় ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব। এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বলল, হ্যাঁ, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? মেয়র হেসে ফেললেন, কেন, ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকব, তোমাদের পরিবারে ভোট পড়বে না? হামজা হাসল, ভয়? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলাম। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বলল, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচিত না হয়েই। বেশি দিন বরং ঝামেলা না হলে খুব মিস করি ঝড়-ঝামেলাকে। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে? অনুরোধ করছি, হাসল হামজা। কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যেই জনতা আর ফ্যান জুটিয়েছি। আপনি 5 বছর মেয়র থেকে কেন, আরো 10 বছর সময় নিলেও এর এক অংশও করতে পারবেন না। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে। তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বিহীন নির্বাচন করতে চাও? ওহো, তাহলে সেই জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলেছি। তুমি বললে আমি বসে গেলাম? ভয় পেয়েছি খুব তোমাকে, জামাই আব্বা। নাটকীয়তার সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা, কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন। বুঝলে আপনি আপনার থেকেই বসে যাবেন অবশ্য। কি বুঝবো আমি? কত কিছুই তো রয়ে গেছে বুঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কি বুঝার রয়েছে, যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে, এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। জ্বর কিন্তু আগে পাওয়ার হাউসকেই ড্যামেজ করে বাপ। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে। হামজা হাসি মুখে বলল, আপনি বসে না গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব হাসলেন, তামাশা আমরা না করতে শিখেই রাজনীতিতে 28 বছর কাটাইনি। এটা ভুলে যাচ্ছ কেন, পাগল ছেলে? তুমি তো সেদিনের ছেলে। যাই হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই।
এটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি, এমনটা ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? হাজার কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে আর নির্বাচন করতে দেব না, ব্যাস। এজন্য আপনি বসে যাবেন। এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব। না চাওয়ার কারণ? হামজা কিছুক্ষণ চুপচাপ মেঝের দিকে চেয়ে ঠোঁট কামড়ালো। এরপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর আবার নিজেই বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। এতে উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনিই কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। ছে, হাজার বছর পুরনো টেকনিক। এই জন্য আমি বলি, রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষদের এইসব মারপ্যাঁচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মজতে আমি লজ্জা পেয়েছি জানেন। আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কিভাবে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে সুচালু চোখে। হামজা জিজ্ঞেস করলো, কেন মারতে চেয়েছেন জয়কে? মেয়র সাহেব চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট। অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা নয় আমার। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি। দাপট করে বেড়াচ্ছ, বেড়াও। একাই জ্বরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কি করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে বুগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতেও দোষ দিচ্ছি না। পুরুষ মানুষ, করতেই পারে। কিন্তু আমার ডাক পড়লো 2 দিন পিবিআই ডিপার্টমেন্টে। বাড়িতে তল্লাশি চলল উল্টে পাল্টে। এ পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছ দুই ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দেই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনা বোধ তোমার। তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা? আজও জন্টু সাহেবের সেই চিন্তাধারা এবং শীতল দাপুটে আচরণ, তাতে হামজা খুব মজা পায় বরাবরই। এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল ট্রিক্স খাটিয়ে মনের মতো বিরোধী মনে হয় এনাকে। হামজা চুপ করে থাকলো কিছুক্ষণ। পরে বলল, জয় এসব করছে, তা কোন ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটকেটে হেসে বললেন, আবার বৃত্তি খুঁজছে ছেলে, দেখো কাণ্ড। হামজা জানালো, জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, আমি তুমি তো জানি জয় করেছে। হামজা জোর দিয়ে বলল, এবার প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার। কারণ সত্যিটা তাই। দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না। ওরও তো একটা ক্লান্তি আছে অপরাধ করে। কালুও করতে পারে কাজটা। রজনের লোকেরা করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাসের সাম্রাজ্য গড়ে, তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি কাকা? মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা। কোনো কিছুতেই বিচলিত হবার প্রবণতা দেখা যায় না হামজার চেহারায়। মেয়র সাহেব বললেন, রজন নাও করতে পারে, তুমিও করতে পারো। বেটা ছেলে মানুষ বলে কথা। তুমি বৃত্তি খুঁজছিলে না? বৃত্তি দেই তোমাকে। ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে। আর এখন তার দায় আমার উপর চাপিয়ে আমাকে বদনাম করতে চাইছো। দুটো নিশানা একটা তীর। হতে পারে না কি এরকম? আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ? এটাই তো বলতে এসেছো। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পুরা হলো না, তীর লাগলো না আমার গায়ে। তোমরা 3 বাপ বেটাই জন্মের পাশা ফেসে গেছো। আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন জন্টু সাহেব। হামজা ডানে বামে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বললেন, বেশি বুঝছেন আপনি কাকা। জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছি এই লাইনে। এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা
সিট আমার গাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে। তবে এত তাড়াতাড়ি লাফ দিয়ে কলা খাওয়ার নয় আমার। মোরওভার, এবার নির্বাচন করছেন না আপনি। সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি অথবা আমার জোর। হতে পারে সেই জোরের জেরে শুধু আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে প্রতীক বের হওয়ার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করছেন তা তো বাড়ি পড়বেই আপনার উপর। ও তুমি চিন্তা করো না বাপ, আমি বার বয়ে নেব। জয় এতক্ষণে হেসে ফেলল। একটু বেশিই বার কাকা, আপনার শক্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল। মেরুদণ্ডের হাড় ভেঙে গুরু হবার চান্সও আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যে ঘুরাতে ঘুরাতে বলল, আপনার ইটবালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বউ, থুক্কু, চাচির নামে, নাকি মেয়ে? জিরি এন্টারপ্রাইজ? জিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভ্রু কুঁচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পিছন দিকে দৃশ্য শুট করা কোনো ভিডিও ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণ এই গাড়ির সামনে ছিল তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পিছনে চলে গেছে। ট্রাকের পিছনে বেশ বড় করে রং দিয়ে লেখা জিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গিয়েছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে। সেদিন যখন সে কবিরের ব্যাটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল, জন্টু সাহেবের মুখ ভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাচল এই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটাই হামজার শ্বশুরবাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুরবাড়ি, মধুর হাঁড়ি ভেঙে পেট পুড়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না, গিলবে, গিলে পেট ফুলাবে। তোমাদেরই তো দিন। আমরা বাল সিঙ্গেল মানুষ, না আছে বউ, না আছে শ্বশুরবাড়ি। হামজা কনুই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝেই দুজনের কুস্তাকুস্তি বেঁধে গেল একচোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়। তোমার ওই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথা না হোক, বিরক্তিতেই বেরিয়ে আসবে। এই, গায়ে ডিউমিউ কিছু মারো না। ছ্যাঃ, কি গন্ধ। ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার উপরেই। জয় জেরে দৌড়, সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না কোথায় যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। ভালো হ, আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাস। আমজাদ সাহেব রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু, তুমি আম্মার পাশে বসো, আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন, অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আসার ছিল আজ বাপের সাথে। এসেছে অন্তু। জুয়ান চাচাতো ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলেছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, এই কথা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ সালিশে গিয়ে এত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলেছে, আব্বু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি হয় শুধু আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক।
তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না সমাজ কি বলবে। সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমিই বলো, সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরেছে, তারাই কেবল অমর হয়ে রয়েছে যুগে যুগে ধরে। সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরা মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিক আর সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের জুটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করত। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, এই প্যাপোকে কোথা থেকে তুলে এনেছো আব্বু? খালি সারাদিন ম্যাঁ করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যা নেই। তবুও ক্যাঁকে করে উঠেছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব প্যাপও লাগবে না, শুধু শুধু বাঘ বসাতে এসেছে। অন্তু আরো জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটোলুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরোনোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের নাম ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে কেন যায়? আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল, নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে। অন্তিক কেন নেই? কেন বদলেছে? অন্তুর মেজ ফুফুর বাড়ি দাদার বাড়ির পাশে। এই ফুফুকে দাদাবাই নাকি বেশি ভালোবাসতেন, এই জন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছেই রেখেছিলেন। তার বাড়িতে দুপুরে খাবার খেলো তিনজন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলে কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ভরে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজো ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন। ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম ভাই? আমার মেয়েটারে খোঁজার সাথে বিয়ে দিছে। পুকুরটায় মাছ চাষ করে খায়। আমার কোনো অধিকার নাই সেখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে। তরে আর কি কই? মেজো ভাইয়ের ধর্ম ইমান নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে অবর্তন করছে। সালিশ বসল আছরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মুঘল আমলের। কবে আমজাদ সাহেব এখান থেকে চলে গিয়েছে, আর আসেনি। তার জমি চাষবাস করে সে ঠিকঠাক রেখেছেন। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে। আবার এখানে বাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। অন্তু রুখে দাঁড়ালো। মাতব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না, আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট আর মেয়ে লোককেই তো দাঁড়াতে হবে সঠিক কথা বলতে। এরপর আর কেউ অবশ্য কিছু বললেন না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্র অনুসারে আপনিও দিনাজপুর থাকেন না। ওখানে আপনার যে পুকুর হিসেবে জায়গাটা পড়ে আছে, ওটাও আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন। আপনার ওই জায়গা আব্বুর নামে এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করে দুটো দলিলে দুজন সই করবেন।
এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করব। কোনো গরমিল হবে না। আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদম থ মেরে গেল। ক্ষেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়াইয়া দাঁত ফালাইয়া দিমু বেয়াদ্দপ মেয়ে লোক। তোর মতো কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে আইছে তোর বাপ। এক ঘরে করত এই সমাজ তোর মতো মাইয়ারে এই পাড়ায়। অন্তু হেসে ফেলল। জি জি, কেন নয়। এই পাড়ার এই সুবিচারের ভয়েই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এই জন্যই দূরে আছি। লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনার জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয়, সে এলাকায় পা রাখার মতো যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে হলে অনেক নিচে নামতে হবে কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সাহস আছে নাকি আমার? অন্তুর মুখের নেকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটোর স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখে প্রতিবাদ, সেই চোখের তারায় তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন। এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন। কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ, মাইয়ারে উকিল বানাইলেও তো পারো গো। মাইয়া তো সুন্দর, বালা কথা কইতে পারে দেখতাছি। মাইয়াডারে পড়াইও, বহুদূর যাইব হে। আমজাদ সাহেব হাসলেন। দোয়া করবেন চাচা, সেই আশাই আছে। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালাই এলো। আফজাল সাহেবের গোয়ালের যে অংশটা আমজাদ সাহেবের জায়গায় চলে গিয়েছে, সেটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়াল ইট পাথরে গড়াও নয় ওই অংশে, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি তা করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিক মতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল।